নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আশেপাশে অনেক কিছুর পরিবর্তন হতে আমরা দেখছি, তাই পরিবর্তনটা সবসময় ভালো। একটু নিজের পরিবর্তন করুন না, নিজের মানসিকতার পরিবর্তন করুন এবং নিজের স্বাস্থ্যের পরিবর্তন করুন। আপনি অনেক ক্ষেত্রেই উদাসীন আপনার নিজের ক্ষেত্রে, কারণ আপনি যদি না বদলান, আপনি যদি নিজের মধ্যে নতুন কোনো পরিবর্তন না আনেন, তাহলে চারপাশে যাই হয়ে যাক না কেন আপনার তাতে কিছু যায় আসবে না। কারণ হচ্ছে আপনি নিজে সুস্থ নন, আপনি সুন্দর নন। নিজেকে সুস্থ রাখুন এবং সুন্দর রাখুন, তাহলে কিন্তু আশেপাশের সবকিছুই আপনার জন্য খুব পজিটিভ এবং খুব সুন্দর বলে মনে হবে। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠান প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে সুস্থ করার প্রচেষ্টা রাখে। কিভাবে কি করলে আপনি ভালো থাকবেন সেই দিকগুলো নিয়ে আলোচনা করে। পাশাপাশি যদি কোনো কারণে আপনি কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজে ভোগেন বা ভুগছেন, তাহলে অবশ্যই তার উপায় কি করলে আপনি সমস্যার সমাধান পাবেন। আর যদি বাই চান্স আপনি কোনো কিছুতে ভয় পান, মানে আপনি ইনজেকশন অপারেশনে ভয় ভীতি বা আপনার কোনো রকমের সংকোচ রয়েছে, কোনো রকমের বারণ রয়েছে, আপনার ইচ্ছা নেই, তাহলেও এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকরা আয়ুর্বেদ ট্রিটমেন্টের মধ্যে থেকে আপনার ক্রিটিক্যাল এবং ক্রনিক ডিজিজের কিন্তু সম্পূর্ণভাবে ট্রিটমেন্ট করতে পারছেন এবং কোনো রকম সাইড এফেক্ট ছাড়া আপনি কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছেন। আজকে ঠিক এরকমই কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি বন্ধুদের জন্য আজকে স্যার যে প্রশ্নটা থাকবে, যে অনেক ক্ষেত্রে আমরা হয়তো অপারেশনকে একটু অ্যাভয়েড করতে চাই বা আমাদের মনে প্রশ্ন থাকে যে অপারেশন ছাড়া কি কোনো উপায় নেই। তো আজকে আমরা একটু স্টোন নিয়ে আলোচনা করব, মানে আমাদের শরীরের মধ্যে তৈরি হওয়া স্টোন নিয়ে আলোচনা করব। এক তো গলব্লাডারে হয়, দ্বিতীয়ত কিডনিতে হয়। তো প্রথমে যদি একটু কিডনি স্টোনটা নিয়ে আমরা ধরি স্যার, যে কিডনিতে স্টোন যদি কোনো কারণে আমার ধরা পড়ে, তাহলে কি অপারেশনই একমাত্র উপায়, নাকি আয়ুর্বেদের কাছে কোনো পথ খোলা রয়েছে? একদমই ঠিক কথা। আজকে কিডনি স্টোন নিয়ে আলোচনা করার একটাই কারণ আমরা দেখছি এখনকার সময় এই স্টোনের সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন এবং তাদের প্রত্যেককেই সাজেশন দেওয়া হচ্ছে কি আপনাদের অপারেশন করে নিতে হবে। কিন্তু অপারেশন ছাড়াও কিন্তু কিডনি স্টোনের আমার ট্রিটমেন্ট রয়েছে এবং কিডনি স্টোন নিয়ে যারা ভুগছেন, কিডনি স্টোন মানে কি কিডনির ভেতরেই শুধু স্টোন, সেখানে তো আপনার অন্য জায়গাতেও পাথরটা থাকতে পারে, হয়তো ইউরেটারের মধ্যে থাকলো, মানে কিডনি থেকে যে নালিটা বেরোচ্ছে, তারপরে ইউরিনারি ব্লাডার রয়েছে যেখানে পেচ্ছাপটা জমা হচ্ছে, সেখানে স্টোনটা থাকতে পারে। তো এই সমস্ত স্টোন কিন্তু রিমুভাল সম্ভব উইথ মেডিসিন। আপনি ফোনটা নিন, আমি একদম, কারণ প্রত্যেকদিন আমাদের হেল্পলাইন নাম্বারে কিন্তু প্রায় 20 থেকে 30 জন বন্ধু সারাদিনে ফোন থাকে, কিডনিতে স্টোন হয়েছে, কি উপায় রয়েছে এনবিপির কাছে। সে কারণেই আজকের এই আলোচনার বিষয়, মন দিয়ে শুনবেন। তবে কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার ম্যাম। নমস্কার ডাক্তার বাবু। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে কৌশিক দাস বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা আছে? আমার মানে মস্তিষ্কে কাশি বেরোচ্ছে আর মানে ব্রণ হচ্ছে, তো ওইটা নিয়ে একটু জানবো। আচ্ছা, বয়স কত বললেন এখন? বয়সটা 36। আচ্ছা, আঁচিল না ব্রণ কোনটা বেশি বেরোচ্ছে? ব্রণ আছে, দুটোই হচ্ছে। আচ্ছা, এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? এটা হয়ে গেল 2 থেকে 3 মাস। আচ্ছা, এর জন্য কোনো ওষুধ খেয়েছেন বা কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না, মানে আগে একটা জেল লাগিয়েছিলাম, তো সেটার সাথে কোনো রেহাই পাইনি, সেরকম চলছে। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই প্রশ্ন অনেকেরই থাকে কি আমার ব্রণ হচ্ছে ডাক্তারবাবু, আবার অনেকের ব্রণর পরে একটা কালো দাগ রয়ে যায়, আবার এই যে আঁচিলের সমস্যা, এই ধরনের প্রবলেমের জন্য আমরা বারবার বলি এনবিপির একটা আমরা সিস্টার কনসার্ন রয়েছে যেখানে আমরা এই ধরনের ট্রিটমেন্ট করে থাকি এবং খুব সুন্দরের ট্রিটমেন্ট হয়। তো সেটা কি হচ্ছে, আমাদের কিছু থেরাপি রয়েছে সেখানে। আমরা লাইলিগেন্সের কথা মাঝে মাঝেই বলি, যে অ্যান্টি এজিং থেরাপি, বা আপনার রিঙ্কেলস পড়ে যাচ্ছে তার থেরাপি, বা আপনার মুখে কালো দাগ হচ্ছে তার থেরাপি, বা ব্রণ বা হেয়ার লস, অনেকের সমস্যা থাকে ডাক্তার চুল পড়ে যাচ্ছে বা চুল পেকে যাচ্ছে, এই ধরনের যাদের সমস্যা রয়েছে। এবং আপনাকেও আমি বলছি, আপনি বারাসাত থেকে ফোন করেছিলেন, এই ধরনের সমস্যা যদি আপনার থাকে মনে হয়, তো আপনি তাড়াতাড়ি যোগাযোগ করুন। কারণ যে সমস্ত মলম বা যে সমস্ত অয়েন্টমেন্ট আপনারা ইউজ করেন বা জেল ইউজ করেন, আমি মনে করি সেগুলো আপনার স্কিনের জন্য ভালো নয়। অনেকেই এই ধরনের অয়েন্টমেন্ট জেল ব্যবহার করে তার একটা খারাপ ফল নিয়েও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন মাঝে মাঝে। শুধু এই নয় কি ব্রণ হয়েছে তার ট্রিটমেন্ট, ব্রণর জন্য কিছু মলম লাগিয়েছিলেন, হয়তো কেউ অ্যাডভাইস করেছিল, সেই মলমটা লাগিয়ে তার একটা খারাপ ফল একটা মুখে দেখা যাচ্ছে, কি মুখটা আরও কালো হয়ে যাচ্ছে বা জ্বলে যাচ্ছে বা সেই জায়গাটা আলসার হচ্ছে, এই ধরনের সমস্যা নিয়েও কিন্তু আমাদের কাছে আসে। কিন্তু আমি বলবো যেখানে হার্বাল প্রক্রিয়ায় প্রাকৃতিক উপায়ে এই ধরনের ট্রিটমেন্ট সম্ভব,
সেখানে আপনি অন্য কোনো কোথাও যাবেন, আপনি কেন লেজার থেরাপির কথা ভাববেন? তো তার আগে একবার ট্রিটমেন্ট করে দেখুন, আয়ুর্বেদের হাত ধরে দেখুন, অবশ্যই দেখবেন আপনার এই ব্রণ বা আঁচিল যেটা বলছেন, আমাদের অগ্নিকর্ম বলে এক ধরনের ট্রিটমেন্ট থাকে যেটাকে কটারি বলা হয় মডার্ন সায়েন্সে, কটারাইজেশন। তো এই অগ্নিকর্ম কিন্তু আজকের ট্রিটমেন্ট প্রসিডিওর নয়, আজ থেকে 5,000 বছর পূর্বে যেমন পঞ্চকর্মের কথা আমরা বলি বারবার, পঞ্চকর্ম প্রত্যেকটা ক্রিটিক্যাল পেশেন্টের জন্য লাগে বা বডি ডিটক্সিফাই করতে লাগে। তো সেরকমই আর একটা কর্ম হচ্ছে অগ্নিকর্ম, যেখানে কিনা এই ধরনের আপনার ব্রণ ট্রিটমেন্ট বা আপনার এই আঁচিল ওয়ার্ডস যেগুলোকে ভাইরাল ওয়ার্ডস বলে বা ফাঙ্গাল ওয়ার্ডস, সেই এই ওয়ার্ডসের ট্রিটমেন্ট বা এছাড়াও পাইলস ফিশার ফিস্চুলার ট্রিটমেন্ট এই কিন্তু অগ্নিকর্মের মাধ্যমে হয়, পাইলোনাইডাল সাইনাস এর ট্রিটমেন্ট হয়। তো আপনাকে যে বারাসাত থেকে ফোন করেছিলেন, আমাদের মধ্যমগ্রামে চেম্বার রয়েছে, প্রত্যেক সোম এবং শুক্রবার থাকেন সেখানে ডাক্তারবাবুরা, তো একবার এসে যোগাযোগ করুন, অবশ্যই দেখবেন ভালো থাকবেন। একদম। সমস্যা যাই হোক, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্যার কিন্তু একটা ভালো দিক তুলে ধরলেন, যেমন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার রয়েছে যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের জন্য, পাশাপাশি আপনার স্কিন বা আপনার হেয়ারের জন্য লায়ালিগেন্স আমাদের আরেকটি ডিভিশন রয়েছে। নতুন এখন বলবো না, বহু দিনের কিন্তু লায়ালিগেন্স হয়ে গিয়েছে, বহু মানুষ ট্রিটমেন্ট নিচ্ছেন, প্রোডাক্ট নিচ্ছেন। তো সেটা নিয়েও বিস্তারিত জানতে হলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। তবে যে বিষয়ে ছিলাম আমরা, হ্যাঁ, যেখানে কিডনি স্টোন, আমি যেটা বলছিলাম, কিডনি স্টোন যে আপনার শুধুমাত্র কিডনির মধ্যে থাকবে এর কোনো মানে নেই। কিডনি স্টোনের বিভিন্ন সাইজ হয়, কোনোটা হয়তো 2 mm আছে, কোনোটা 4 mm, কোনোটা 5 mm, কোনোটা 8 mm। তো এই ধরনের স্টোনগুলো থাকে এবং স্টোনটা কোথায় আছে দেখতে হবে। স্টোনটা যদি ইউরেটারের মধ্যে থাকে বা কিডনির নেক থাকে, কিডনির মানে আমাদের যেমন গলা রয়েছে সেরকম কিডনির একটা নেক থাকে যেখান থেকে ইউরেটারটা আসছে, তো সেই জায়গায় যদি স্টোন থাকে বা ইউরিনারি ব্লাডারের মধ্যে যদি স্টোন থাকে, সেটা কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে ঠিক করা যায়। তার প্রমাণ আমরা বারবার পেয়েছি এবং বহু পেশেন্ট আমরা পেয়েছি যারা আমাদের ট্রিটমেন্টের পর স্টোন যে বেরিয়েছে সেটারও প্রমাণ পেয়েছেন, সেই স্টোন নিয়েও আমাদের সাথে যোগাযোগ করেছেন। তো যারা কিডনি স্টোনে ভুগছেন তাদের জন্য কিন্তু আয়ুর্বেদ কিন্তু একটা রাস্তা হতে পারে। এবার আপনার স্টোনের সাইজ বেশি বা সেটা কটেক্সের মধ্যে আছে, একদম কিডনির ভেতরের পোর্শনে আছে, একদম ভেতরে রয়েছে, সেটা কিন্তু আমি কখনোই বলবো না আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করান, আপনি সেখানে অপারেশন লাগবে, সেটা আমরাই সাজেস্ট করে দিই। আগে আমরা রিপোর্টটা দেখি কিডনি স্টোনটা কোথায় রয়েছে বা কতটা বড় রয়েছে, সেটা যদি সাধ্যের মধ্যে থাকে এবং সেটা যদি ভেঙে, কারণ কিডনি স্টোন বেরোনোর তো একটা রাস্তা রয়েছে, সেটা যদি ভেঙে বের করা সম্ভব হয় তখন কিন্তু আমরা উইদাউট অপারেশনই বলি কিডনি স্টোন সারানো সম্ভব। একদম। মানে আপনি অপারেশন তো করতেই পারেন, কিন্তু সেটা করার আগে যদি অপারেশন ছাড়া কোনো পদ্ধতি থাকে, সেটা একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন, অর্থাৎ একজন এক্সপার্টের পরামর্শ নিন, একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। দেখুন না, এনবিপিতে এসে আয়ুর্বেদ চিকিৎসক আপনার রিপোর্ট দেখে আপনাকে কি জানান, কারণ বহু মানুষ আছেন যারা অপারেশন ছাড়া কিডনি স্টোন বের করতে পেরেছেন এবং তারা ভীষণই খুশি। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। আমার নাম হচ্ছে সৌমজিৎ মুখার্জি। তো ম্যাডাম, আমার না প্রচুর পরিমাণে ইদানিং ব্রণ হচ্ছে এবং এত পরিমাণে ব্রণ হচ্ছে যে আমি বাইরে বেরোতেও পারছি না, মানে মুখ দেখাতে পারছি না, প্রচুর ব্রণ হয়ে যাচ্ছে। তো এবং ত্বকের যে স্থান, মানে আগে যেরকম আমার ত্বকটা উজ্জ্বলতাটা যেভাবে ছিল এখন সেটা হারিয়ে যাচ্ছে এবং ব্রণটা এতটাই হয়ে গেছে যে কিছুতেই পেয়েছে না। তো এর জন্য স্যার কি ইউজ করলে ভালো? আপনার বয়স কত হলো এখন? আমার বয়স হচ্ছে স্যার এখন 21 ইয়ার্স, আমি কলেজে পড়েছি, আমার এক্সাম হয়েছে। আচ্ছা, আর বলছি কোথা থেকে বলছেন বললেন? আমি তো বলছিলাম ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে বলছিলাম। ঝাড়গ্রাম থেকে বলছিলেন, আচ্ছা ঠিক আছে, আপনি টিভিতে শুনুন, আমি বলছি। আজকে দুজনেরই প্রবলেম, দুজনেরই মুখ সংক্রান্ত প্রবলেম রয়েছে। আমাদের কিছু, আমি যেরকম আগের পেশেন্টের ক্ষেত্রে বললাম, আমি কয়েকটা যেমন চন্দন রয়েছে, শ্বেত চন্দন আমাদের ব্রণের জন্য খুব ভালো। তারপর মুলতানি মাটি রয়েছে আমরা যেগুলো ব্যবহার করি, যেমন মঞ্জিষ্ঠা রয়েছে, সোহাগা রয়েছে, হলুদ রয়েছে, নিম রয়েছে, এইগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য খুব উপকারী জিনিস। বচা বলে এক ধরনের জিনিস রয়েছে যেগুলো স্কিনে প্রয়োগ করলে ঠিকভাবে প্রপারলি মাত্রা অনুসারে, চন্দনটা যে একবারে 2 চামচ নেবো এরকম নয়, চন্দন নিতে হবে 1/2 চামচ, মঞ্জিষ্ঠা নিতে হবে, তার সাথে লোদ নিতে হবে, সোহাগা নিতে হবে, এই দিয়ে মুলতানি মাটি নিতে হবে, এই দিয়ে একটা পেস্ট তৈরি করা হয়। এবং সেই পেস্টটা যদি ঠিকভাবে আপনার, এবং কুমকুমাদি তেল রয়েছে আয়ুর্বেদের মধ্যে আমরা ব্যবহার করতে বলি যাদের ব্রণর সমস্যা রয়েছে, এই ধরনের পেস্টটা যদি প্রপারলি লাগানো যায়, আপনার যে ব্রণ বলছেন প্রচণ্ড পরিমাণে ব্রণ বা কারুর সামনে, একটা মুখ হচ্ছে সবসময় শরীরের আয়না, মুখে যদি আমাদের কিছু থাকে, আমরা স্কিনের সমস্যা নিয়ে যখন আলোচনা করি সোরিয়াসিস বা এক্সিমা নিয়ে, আমরা বলি কি মানুষ সবসময় একটা লজ্জা থাকে, একটা ভেতরে একটা দ্বিধাবোধ থাকে, আমাকে লোকে দেখে কি ভাবছে। আর মুখটা তো একদম শরীরের আয়না, মুখে যদি কিছু থাকে তখন এই হীনমন্যতাটা মনের মধ্যে চলে আসে। আপনার যে সমস্যাটা আছে এর অবশ্যই ভালো ট্রিটমেন্ট রয়েছে এবং আপনার পরীক্ষা চলছে,
পরীক্ষাটা শেষ করে আমাদের ঝাড়গ্রামে ইউনিট রয়েছে, সেখানে ডাক্তাররা যান, একবার এসে যোগাযোগ করুন অবশ্যই। আর আমি বলবো মুখের সমস্যা বা চুলের সমস্যা, আপনারা যে সমস্যা নিয়েই ভুগুন না কেন, এর কিন্তু একদম প্রপার ট্রিটমেন্ট আয়ুর্বেদের রয়েছে। এবং আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই, আমরা বারবার বলছি লাইলিগেন্স এই ধরনের ট্রিটমেন্ট, আমাদের লাইলিগেন্স ব্রাঞ্চটা তৈরি করার একটাই কারণ আমরা এরকম বহু পেশেন্ট পাই যেখানে কিনা এই ধরনের মুখের সমস্যা, এই মেছেদার দাগের সমস্যা বা এই ব্রণর সমস্যা বা অ্যান্টি এজিং সমস্যা, হেয়ার লসের সমস্যা বা গ্রেইং অফ হেয়ারের সমস্যা, গ্লোনেসের একটা প্রবলেম, কারোর ক্ষেত্রে বলে অয়েলি স্কিন, কারোর ক্ষেত্রে ড্রাই স্কিন বলে, এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা পাই। সেই জন্যই আমরা চিন্তা ভাবনা করে এনবিপির আন্ডারে একটা আমরা সিস্টার কনসার্ন করেছি যেটা লাইলিগেন্স, তার মধ্যে কিন্তু এই ধরনের ট্রিটমেন্টটা হয়। তার জন্য কিছু সময় লাগে এবং এক্সপার্টিসরা রয়েছেন আমাদের কাছে, এবং সেই ডিপার্টমেন্টে আলাদা ডাক্তারবাবুও রয়েছেন, তিনি দেখভাল করেন। এবং এখানে আমরা দেখেছি যদি আমরা 100টা পেশেন্ট পাই, 90 থেকে 95 জন পেশেন্ট কিন্তু সাকসেসফুলি তারা হাসি মুখে যে সমস্যা থেকে নিয়ে এসেছিলেন সেটা থেকে মুক্ত হয়েই কিন্তু আমাদের কাছ থেকে যান। তো আপনাকেও আমি বলবো আপনার যেটা নিয়ারেস্ট ঝাড়গ্রামে আমাদের চেম্বার রয়েছে, প্রত্যেকটা পেশেন্ট বা যারা এই প্রোগ্রামটা ফলো করছেন বা পরবর্তীকালে ইউটিউবে দেখবেন বা ফেসবুকে দেখবেন, ওই নিচের হেল্পলাইন নাম্বার দুটো লিখে রাখবেন, যেটা লাস্টে 27 এবং 37 রয়েছে। কোনো সমস্যা এই নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করতে পারেন, কোন ডাক্তারবাবু কোথায় কবে কোন চেম্বারে পাবেন এই সম্বন্ধেও জানতে পারেন, এবং রোগ কি, এই রোগের কি চিকিৎসা এখানে পাওয়া সম্ভব সেটা সম্বন্ধেও কিন্তু আপনাদের গাইডলাইন পেয়ে যাবেন। এবং আপনারা কিন্তু এখানে এসে যে ট্রিটমেন্টটা পাবেন সেটা কিন্তু অন্য কোথাও পাবেন না। একদম। যেহেতু আমরা সবাইকে নিয়ে বসবাস করি, অর্থাৎ আমি যদি একা পৃথিবীতে থাকতাম তাহলে আমার মুখে কি হচ্ছে, আমার চুল পড়ে যাচ্ছে কিনা কিছু যায় আসতো না, কিন্তু সকলের সাথে যেহেতু রয়েছি সেখানে কিন্তু অবশ্যই নিজের ত্বক এবং নিজের চুলের দিকে তো যত্নশীল হতেই হবে। আর পাশাপাশি কিন্তু ভুলবেন না, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানে আসল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে সুস্থ থাকা। যে কোনো সমস্যার জন্য ফোন করুন 9830235527 বা 37 এই নাম্বারে। কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার, অমিত বলছিলাম। কোথা থেকে বলছেন অমিত? মালদা। মালদা থেকে বলছেন, কি সমস্যা আছে? সমস্যা বলতে ম্যাম, কয়েকদিন আগে যে ভারী জিনিস একটু তোলার সময় পিঠে একটু সামান্য লেগেছিল। এবার ওটা ব্যথা হচ্ছে না, কিন্তু টানা কোনো কাজ করতে গেলে হালকা হালকা টান পড়ছে। কতদিন আগে হয়েছিল? এই 3-4 দিন আগে। আচ্ছা, কোনো ওষুধ বা মলম বা স্প্রে কিছু ইউজ করেছিলেন? না না, ওষুধ তো কিছু খাইনি। আচ্ছা, কারণ ওখানে একটা মাসকুলার স্প্যাজম হতে পারে বা হাড়ের কোনো সমস্যা থাকতে পারে। যদি দেখছেন একটু বেশি ব্যথা হচ্ছে তাহলে একটা এক্সরে করিয়ে নেবেন। কি বললাম বুঝলেন? না, ব্যথা হচ্ছে না, কিন্তু টান লাগছে। এক নাগারে কোনো একটা কাজ করলে তো ওখানে টান পড়ছে। আচ্ছা, ভারী ভারী ওজন তুলতে হয় বা কাজ করতে হয় ভারী ওজনের? হ্যাঁ, ভারী ভারী মাঝে মাঝে তুলতে হয়। আচ্ছা, কোমর ঝুঁকিয়ে কোনো কাজ করতে হয় অনেক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইগুলো একটু কম করতে হবে। আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ধরনের কোমরের সমস্যা বা এই কোনো ভারী ওজন তুলতে গিয়ে খেঁচকা লেগে যাওয়া, এইগুলো কিন্তু একদম কমন প্রবলেম। আমরা দেখেছি আমাদের কাছে পেশেন্টরা আসে, ডাক্তারবাবু আজ থেকে 2 বছর বা 5 বছর আগে একটা ভারী বস্তা তুলেছিলাম, একটা টান লেগে গেছিলো, তারপর আমরা এক্সরে করে এমআরআই করে দেখতে পাই সেখানে ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক প্রলাপস হয়েছে। মানে কি, দুটো ভার্টিব্রা, যেটা আমার শিরদাঁড়া রয়েছে, শিরদাঁড়ার দুটো ভার্টিব্রার মাঝখান থেকে ভার্টিব্রাল ডিস্কটা বাইরের দিকে এসে যে নার্ভগুলো যাচ্ছে তার উপরে চাপ পড়েছে এবং সেখান থেকে একটা পেন তৈরি হচ্ছে। আপনাকেও আমি বলবো, এখন হয়তো বয়স কম, এই অবস্থায় আপনার হয়তো অটোমেটিক পেনটা আস্তে আস্তে দেখবেন কমে যাবে, কিন্তু যেগুলো খেয়াল রাখবেন, ভারী ওজন তোলা, কোমর ঝুঁকিয়ে কাজ কিন্তু কম করতে হবে। যদি বেশি করেন এই সমস্যাটা ভবিষ্যতে বাড়বে। এবং যদি দেখছেন এইগুলো করেও 1 মাস 2 মাস 3 মাস এই সমস্যাটা রয়ে যাচ্ছে বা এই একটা টান ভাব রয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমি বলবো একবার অবশ্যই দেখা করবেন। কারণ মালদায় বহু পেশেন্ট রয়েছেন বা বহু যারা দেখাচ্ছেন অলরেডি, তারা কিন্তু মালদায় আসেন এবং দেখিয়ে যান। তো আপনাকেও আমি বলবো এই দুটো জিনিস একটু খেয়াল রাখবেন, ভারী ওজন তোলা বা কোমর ঝুঁকিয়ে কাজ, এগুলো একটু কম করুন। দেখুন 1-2 মাসের মধ্যে জিনিসটা যদি ঠিক হয়ে যায় খুব ভালো। একটু গরম ঠান্ডা সেঁক নিন বা কোনো মলম মালিশ করলেও তার উপরে প্রেশার দেবেন না। আমরা ছোটবেলায় একটা জিনিস দেখতাম বা এখনো অনেকের মধ্যে অভ্যেস আছে যে কোমরে ব্যথা, মায়ের বা বাবার কোমরে ব্যথা হচ্ছে, বাচ্চা যারা রয়েছে তাদের বলে পিঠের উপরে দাঁড়া একটু আরাম পাই। ওটা কিন্তু সাময়িক আরাম, ওটা কিন্তু বেশি বিপদ ডেকে নিয়ে আসে, ওটা রোগটাকে কিন্তু আরো বাড়িয়ে দেয়। তো সেই জন্যই বলবো কোমরের আঘাতে কখনো জোরে মালিশ করা, জোরে কাউকে ঘুষি মারতে বলা বা উঠে দাঁড়িয়ে কাউকে বলা একটু পিঠের উপরে হেঁটে দেয় বা দাঁড়িয়ে থাকে একটু, এগুলো কিন্তু খুব ক্ষতি করে। তো আপনাকেও বলবো এগুলো একদমই করবেন না। যদি মালিশ করেন বা স্প্রে করেন, হালকা হাত দিয়ে একটু ওপর থেকে নিচে টেনে দেবেন, ঠান্ডা গরম সেক নেবেন, দেখবেন তাতেই অনেকটা আরাম পেয়ে যাবেন। ভবিষ্যতে যদি এটা নিয়ে কখনো
কষ্ট পান তাহলে একবার মালদা চেম্বারে এসে দেখিয়ে নেবেন। একদম যোগাযোগ তো অবশ্যই করতে হবে, প্রত্যেকটি জেলাতে কিন্তু আমাদের চেম্বার কিন্তু রয়েছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই আপনাদের ফোনও কিন্তু করতে হবে। এবং আজকে আমরা আলোচনা করছিলাম কিডনিতে স্টোন নিয়ে, কিন্তু বলে না শত্রুকে চিনে রাখার প্রয়োজনীয়তা ভীষণ রকম ভাবে রয়েছে। আপনার শত্রু কি আপনার অসুস্থতা, কিডনিতে আপনার স্টোন হলো কিনা আপনি বুঝবেন কি করে, তার সিমটমস গুলো কি কি স্যার যদি একটু বলে দেন তাহলে খুব ভালো হয়। কিডনি স্টোনের অনেকগুলো লক্ষণ দেখতে পাওয়া যায়। একটা আমার তো ব্যাক এক থাকবে, মানে কোমরের দিকে ব্যথা হবে। ব্যথাটা এরকম কি আমাদের পিঠে ব্যথা বা ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথার মতো নয়, ব্যথাটা একটা তীব্রতা তীক্ষ্ণতা থাকবে, যেরকম ছুঁচ ফোটালে যেরকম তীক্ষ্ণ পেন হয় সেরকম একটা তীক্ষ্ণ পেন থাকবে। কিন্তু কোমরে হাড়ের ব্যথার যে ব্যথাটা সেটা একটা ভোঁতা ব্যথা বলা যায়, মনে হবে পুরো পিঠটা জুড়ে হচ্ছে, দপদপ করছে, এরকম নয়। এই কিডনি স্টোনের পেনটা হচ্ছে একদম ছুঁচ ফোটার মতো, এবং কি হয় এই পেনটা রেডিয়েট হয়, মানে একদম কোমর থেকে পেটের দিকে আসবে, মানে কোনাকুনি ভাবে এই পেনটা হবে। এবং তার সাথে কি দেখা যাবে, হাইড্রোনেফ্রোসিসের একটা পেন হতে পারে। যদি কিডনি স্টোন কখনো ওই পেচ্ছাপের নালীর মধ্যে আটকে যায়, পেচ্ছাপের নালী মানে কি আমার ইউরেটার নয়, ইউরেথ্রার মধ্যে, ইউরেটারের মধ্যে যদি আটকে যায়, ইউরেথ্রা নয়, তখন কি হয় যে কিডনি থেকে যে জলটা বাইরের দিকে আসছে, মানে ইউরিনটা আসছে ইউরিনারি ব্লাডারে আসার জন্য, সেখানে স্টোনটা থাকার ফলে ওটা দিয়ে ভালোভাবে পাস হয় না জলটা আবার ব্যাকফ্লো করে কিডনিতে চলে যায়, এবং কিডনিতে ওই জলটা জমতে থাকে, যেটাকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস। হাইড্রো কথার অর্থ জল, নেফ্রোসিস কথার অর্থ মানে কিডনি রিলেটেড। তো সেই হাইড্রোনেফ্রোসিসেরও একটা তীব্র ব্যথা থাকতে পারে। এবং কিডনি স্টোন হলে আর কি হবে, পেচ্ছাপটা পরিষ্কার হবে না, মনে হবে পেচ্ছাপটা মানে আস্তে আস্তে হচ্ছে, মানে থেমে যাচ্ছে, মানে একটুখানি হচ্ছে আবার আটকে যাচ্ছে, বারবার পেচ্ছাপ যেতে হতে পারে। এই সমস্যাগুলো কিডনি স্টোনের হতে পারে। আর কিডনি স্টোনে আর একটা কথা মাথায় রাখতে পারে, মানে মাথায় রাখবেন, কিডনি স্টোনে কিন্তু রেকারেন্স রয়েছে। কারণ কিডনি স্টোনের একটা অন্যতম কারণ হচ্ছে জল কম খাওয়া। যারা জল কম খান তাদের ক্ষেত্রে কিডনি স্টোন হতে পারে। এবং সেই জল কম খাওয়াটা কি বলা হয়, ধরুন আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে গেলেন উইদাউট অপারেশন, বা আপনি অপারেশন করলেন, অপারেশন করেই কিডনি স্টোন থেকে সুস্থ হলেন, যে কোনো একটাই করলেন, কিন্তু সবসময় ডাক্তাররা বলে দেয়, যে কোনো ভালো আয়ুর্বেদিক ডাক্তার বা হোমিওপ্যাথিক ডাক্তার বলে দেবেন কি আপনি কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, নইলে ভবিষ্যতে আবার কিন্তু কিডনি স্টোন হতে পারে। তো কিডনি স্টোনের রেকারেন্স রয়েছে। তো তাহলে যদি আপনারা অপারেশনের দিকে প্রথমেই ঝুঁকে যান, তাহলে কতবার অপারেশন করবেন? একটা পেশেন্টের যদি 2-3 বার কিডনি স্টোন হয়, সে 2-3 বার অপারেশন করবে? যদি সেটা আপনারা দেখছেন কি আয়ুর্বেদ করে এটা সারানো সম্ভব, কেন আপনারা উইদাউট অপারেশনে ভালো হবেন না? তো যারা কিডনি স্টোন নিয়ে ভুগছেন তারা এনবিপিতে আসুন, রিপোর্টটা দেখান, ডাক্তারবাবুদের রিপোর্টটা দেখান। ডাক্তারবাবু যদি প্রয়োজন মনে হয় অবশ্যই বলবেন আপনাকে ওটি করতে। আর যদি মনে হয় কি হ্যাঁ মেডিসিনে ঠিক হয়ে যাবে, তাহলে বলবেন মেডিসিন নিয়েই আপনার এই কিডনি স্টোনটা ঠিক হয়ে যাবে। একদম, আমি অবশ্যই বলে দেবো আপনাদের কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। তবে একজন বন্ধু অনেকক্ষণ অপেক্ষা করছেন, তার সাথে একটু কথা বলতে হয়। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি কে বলছেন? পাঁচড়া থেকে দীপক মন্ডল বলছি। কি সমস্যা দীপক বাবু? সমস্যা হচ্ছে আমার পেটের যন্ত্রণা প্রায় হয়, কিন্তু মায়ের সাথে হলদি পেটটাও হয়, সেই জন্যই ভাবলাম যে আয়ুর্বেদিক দেখায়। আচ্ছা, কোথা থেকে বলছেন বললেন? পাঁচলা, হাওড়া। আচ্ছা, তো হলুদ পেচ্ছাপ কি মাঝে মাঝেই হয় না এই গ্রীষ্মকালে বেশি হয়? মাঝে মাঝে হয়। মানে সারাদিনে 1-2 বার হয়? হ্যাঁ, একবার তো হয়। আচ্ছা, জল ক্লিয়ার হয়ে যায়, একটু আবার সেই জল কি কম খান? জল একটু কম খায়, জলটা একটু বেশি খেতে হবে। আর এখন তো গরম পড়েছে, গরমের সময় তো জলটা অবশ্যই অনেকটাই নেওয়া দরকার, চাই 3 থেকে 4 লিটার। আর আপনার পেচ্ছাপে জ্বালা ভাব কিছু রয়েছে? অল্প। আচ্ছা, গ্যাস অম্বল বা গা গুলানো খিদে হচ্ছে না এরকম সমস্যা? হ্যাঁ, গ্যাস অম্বল তো থাকে। আচ্ছা, পায়খানা পরিষ্কার হয়? মাঝে সাঝে হয়। আচ্ছা, আর এই পেচ্ছাপটা হলুদ হওয়া ছাড়া আর কি বললেন, আর একটা কি সমস্যা হয়? পেটে ব্যথা। পেটে ব্যথা। পেটে কোন জায়গাটা ব্যথা হয়? তলপেটটা। তলপেটটা। ঠিক আছে, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো দেখুন, ওনার যে সমস্যাটা মেনলি এটা দুটো সমস্যা হতে পারে। একটা জন্ডিস থেকে হতে পারে। জন্ডিস মানে কি, যখন আমাদের বিলিরুবিন লেভেলটা বেড়ে যাচ্ছে তখন আমাদের একটা হলুদ পেচ্ছাপ হওয়ার সম্ভাবনা থাকে, এবং তার সাথে একটা পেটের দিকে অ্যাবডোমিনাল ডিসকমফর্ট থাকবে, মানে পেটের মধ্যে অস্বস্তি থাকবে, এবং কি হবে, খিদে হবে না, পায়খানা পরিষ্কার হবে না, গা গোলাতে পারে। তো এই সমস্যা থেকে আপনার হতে পারে। বা আপনার যদি ইউরিনে কোনো ইনফেকশন থাকে, বা জল আপনি যদি কোনো কম খান, বা কিডনির যদি কোনো প্রবলেম থাকে, যে সিস্টাইটিস হলো বা অন্য কোনো প্রবলেম হলো, ইউটিআই হলো, তো সেক্ষেত্রে
ক্ষেত্রেও এই ধরনের সমস্যাটা হতে পারে। তো দুটো জিনিস থেকে আপনার এই সমস্যাটা হতে পারে। তার জন্য প্রথমে কি করতে হবে, কিছু রিপোর্ট করাতে হবে, একটা ব্লাড ফর এলএফটি লিভারের সমস্যা আছে কিনা, আর একটা ইউরিনের টেস্ট করাতে হবে, ইউরিন আরইসিএস। এবং আমি বলবো আপনাকে এই জিনিসটা ফেলে রাখবেন না, আপনার বয়স কম, এটা ফেলে রাখলে ভবিষ্যতে বাড়বে। আপনি পাঁচলা থেকে ফোন করেছিলেন, আমাদের বাল্টিকিরি বাজারে প্রত্যেক বুধবার চেম্বার হয়। আপনি একটা সময় নিয়ে, নিচে দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন যত তাড়াতাড়ি সম্ভব। দেখবেন আপনার সমস্যাটা খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। একদম। আর দ্রুত সুস্থ করার জন্য আপনাদেরকে কিন্তু এতগুলো চেম্বার উপহার দিয়েছে এনভিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। যিনি আছেন তিনি আমাকে একটু সময় দেবেন, আমি একটু চট করে একটু চেম্বারগুলোর কথা বলে রাখি। কাকদ্বীপে কিন্তু আমাদের চেম্বার হয়, ডক্টর এস ঘোষাল নিজে কিন্তু থাকেন। মেছেদায় ডক্টর বি শর্মাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। মেদিনীপুর চেম্বার অর্থাৎ মেদিনীপুর স্টেশনের একেবারে পাশে আমাদের যে চেম্বারটি রয়েছে সেখানেও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুর চেম্বারে অবশ্যই কিন্তু পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কোচবিহার চেম্বারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়ায় কিন্তু আমাদের চেম্বার রয়েছে এবং হেরিয়ায় আমাদের চেম্বার রয়েছে। দুটি চেম্বারেই কিন্তু আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করুন, কথা বলুন আর যোগাযোগ করুন। বনগাঁয় আমাদের চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন। রামনগরে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। ক্যানিং চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। আগরতলা ত্রিপুরার বন্ধুরা অবশ্যই ডক্টর বি শর্মা এবং ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যান আগরতলা চেম্বারে। একটু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং জেনে নেবেন কবে চেম্বার, কোথায় চেম্বার এবং কোন ডক্টর আসছেন। পেয়ে যাবেন শিলিগুড়ি চেম্বারে ডক্টর বি শর্মাকে। অনেকদিন পর স্যারকে আবারও আপনারা শিলিগুড়িতে পাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করতে হবে। বহরমপুর এবং কৃষ্ণনগর পর এই দুটি চেম্বার কিন্তু আমাদের হয়, তাই আপনার যেখানে সুবিধা সেখানে যোগাযোগ করবেন এবং দুটি চেম্বারে কিন্তু থাকেন ডক্টর এ হালদার। গঙ্গারামপুর চেম্বারে পেয়ে যাচ্ছেন এবার ডক্টর বি শর্মাকে। আমার মনে হয় অনেকদিন পর আপনারা গঙ্গারামপুর চেম্বারে পাচ্ছেন, তাই যারা গঙ্গারামপুরে যোগাযোগ করাটা সুবিধার বলে মনে করছেন বা ডক্টর বি শর্মাকে দেখাবোই, তাদের জন্য কিন্তু অবশ্যই গঙ্গারামপুর এবারের অ্যাড্রেস হতেই পারে। আর কৃষ্ণনগর তো বললাম, পুরুলিয়া চেম্বার আছে, পুরুলিয়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, শিলচরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ঝাড়গ্রামে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গুয়াহাটি আরেকটি গুরুত্বপূর্ণ চেম্বার এবং সেখানে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, দুর্গাপুরে আমাদের চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, আসানসোলে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। যিনি আছেন তিনি প্লিজ আমাকে একটু সময় দেবেন, এত হাই তুলবেন না, আমারও হাই উঠে যাবে তাহলে। জামশেদপুরে চেম্বার রয়েছে, ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। এছাড়া কলকাতায় আপনারা চেম্বার পাচ্ছেন, মধ্যমগ্রামে পাচ্ছেন, ল্যান্সটাউন হাজরায় পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন এবং হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন। কে আছেন বলবেন? নমস্কার। ম্যাম আমি আমারও হাই উঠে গিয়ে আপনারা হাই উঠে যাচ্ছে। না বলুন, কোথা থেকে বলছেন বলুন, ভালো লাগলো, খুব নিজের মনে হলো, বলুন। এইবার আমার না এই নার্ভে কি হাতের আঙুলটা আমি ব্যথা হয়। আচ্ছা, কোন জায়গাটা ব্যথা হয় বেশি? এই হাতের আঙুলগুলো মুড়লে না ব্যথা হয়, মানে হাতটা ভাঁজ ব্যথা, হাতটা হাতে ব্যথা। হাতটা মুঠো করতে অসুবিধা হয় নাকি হাতে ঝিনঝিন করে, কোনটা? না হাতটা মুঠো করতে অসুবিধা হয়। আচ্ছা, হাতের আঙ্গুল বা পা কিছু ফোলা ভাব রয়েছে, হাঁটু ফুলে গেছে? না। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে এই কিছু 3-4 মাস হলো। 3-4 মাস হলো। বয়স কত হলো এখন আপনার? আমার বয়স হয়েছে 56। 56। আচ্ছা, কোনো ডাক্তারকে দেখেছেন বা ট্রিটমেন্ট করিয়েছেন? আমি দেখছিলাম যে আমি নার্ভের ওষুধ খাই, জানেন। কতদিন ধরে খান? নার্ভের ওষুধ 4 বছর। আচ্ছা, মানে কি সমস্যার জন্য খাচ্ছেন? ঘুম হয় না বা হাত পায়ে জ্বালা ভাব বা ঝিনঝিন, কিসের জন্য খাচ্ছেন? হ্যাঁ, জ্বালা, খাইতে জ্বালা। আচ্ছা, সুগার আছে? না। আচ্ছা, কোথা থেকে বলছেন আপনি বললেন? আমি বাড়িপুর থেকে। বারুইপুর থেকে বলছেন। ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনুন, আমি বলে দিচ্ছি কি করলে ভালো হয়। তো ওনার যে নার্ভের সমস্যাটা রয়েছে, এটা হয়তো এনসিবি রিপোর্ট করলে, মানে এনসিবি আপার লিম এবং লোয়ার লিম এই দুটো রিপোর্ট করলেই ধরা পড়বে যে এটা S1 রেডিকুলোপ্যাথি হতে পারে, পলিফেরাল নিউরোপ্যাথি হতে পারে, বা আপনার হচ্ছে আপারে সিটিএস থাকতে পারে, কার্পাল টানেল সিনড্রোম থাকতে পারে। তো এটা নার্ভ রিলেটেড একটা সমস্যা। আপনি নার্ভের ওষুধ কতদিন খাবেন? নার্ভের বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে যেটা খেলে আপনি হয়তো সাময়িক আরাম পাবেন, ভবিষ্যতে দেখবেন ওষুধটা বন্ধ করবেন আবার ফিরে আসবে। তো এই যে নার্ভের ওষুধটা, এটাকে বন্ধ করার জন্য আয়ুর্বেদ কিন্তু দা বেস্ট। নার্ভের যে কোনো পেশেন্ট, আমরা অনেক সময় আলোচনা করি পার্কিনসন নিয়ে, নার্ভে একটা সমস্যা,
কি আমরা S1 রেডিকুলোপ্যাথি যেটা বললাম, এটা একটা নার্ভের সমস্যা। ডায়াবেটিস থাকলে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়, সেটা একটা নার্ভের সমস্যা। নার্ভের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। আপনাকে বলবো আমি কি এই ধরনের সমস্যা থেকে যদি আপনাকে ভালো হতে হয়, অবশ্যই আয়ুর্বেদের হাত ধরুন। কারণ এখনই বয়স আপনার 56 হয়ে গেছে, এরপরে আস্তে আস্তে যত বয়স বাড়বেন দেখবেন কাজ করতে সমস্যা হচ্ছে, বা বাড়ির মধ্যে হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আপনার মধ্যে দেখা যাবে। তো আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করবো, বারুইপুর থেকে ফোন করেছিলেন, আপনার দুটো চেম্বারই খুব কাছে হবে, একটা কাকদ্বীপ, একটা আমতলা। যে চেম্বারে আপনার ইজি হবে আসতে, একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখবেন। যেদিন সময় হবে, যখন সময় হবে একবার আসবেন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একদম। অবশ্যই কিডনি স্টোনের আলোচনায় ফিরবো স্যার, তবে একটা প্রশ্ন নিশ্চয়ই করবো যে আয়ুর্বেদ কি সত্যি আমাদের জন্য শ্রেষ্ঠ নির্বাচন? অবশ্যই, কারণ আয়ুর্বেদ ছাড়া, আমি মনে করি আয়ুর্বেদ ছাড়া এখানে কোনো আমাদের রাস্তা নেই। কারণ আজ থেকে 5000 বছর পূর্বে অথর্ববেদ থেকে আয়ুর্বেদের অবতারণা হয়েছে, এবং এই আয়ুর্বেদের মধ্যে আমি কেন শ্রেষ্ঠ বলবো, আয়ুর্বেদের মধ্যে হেন কোনো রোগ নেই যেটা এখন মডার্ন সায়েন্স নতুন করে আবিষ্কার করেছে। প্রত্যেকটা রোগ সম্বন্ধে, সেটা চোখ থেকে শুরু করে, চুল থেকে শুরু করে পায়ের নখ অবধি, প্রত্যেকটা রোগ সম্বন্ধে কিন্তু আয়ুর্বেদে বলা রয়েছে। সেটা গল ব্লাডার স্টোন হতে পারে, সেটা কিডনি স্টোন হতে পারে, সেটা ক্যাটারাক্ট হতে পারে, সেটা গ্লুকোমা হতে পারে, সেটা মাসকুলার ডিস্ট্রফি হতে পারে, মোটর নিউরন ডিজিজের মতো সমস্যা, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস, স্কিনের যে কোনো সমস্যা, সোরিয়াসিস, এক্সিমা, ভিটিলিগো, যে কোনো সমস্যা, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হেন কোনো সমস্যা নেই। কোলাইটিস হতে পারে, পাইলস ফিসার, ফিস্চুলা হতে পারে, যে কোনো সমস্যা, প্রত্যেকটা সমস্যার কিন্তু সমাধান এবং রোগ কি থেকে হচ্ছে এবং কি করলে তার উপকার হবে, সেটা কিন্তু আজ থেকে 5000 বছর আগে তৈরি হয়েছে। তো যে স্বাস্থ্যটা 5000 বছর আগে এতটা অ্যাডভান্স ছিল, তো সেখানে এলে আমি মনে করি অবশ্যই আপনারা ভালো হবেন উইদাউট এনি সাইড এফেক্ট। যে আমরা সাইড এফেক্টের কথা ভাবি, কি কোনো ওষুধ যদি আমি দীর্ঘদিন ধরে খাই আমার শরীর খারাপ হতে পারে, লিভারের ওপর চাপ পড়তে পারে, কিডনির ওপরে চাপ পড়তে পারে, সেই সমস্যাটা, সেই প্রবণতাটা অনেকটাই কম থাকে। তো আপনারা আয়ুর্বেদের হাত ধরুন, অবশ্যই ভালো থাকবেন। কোনো এমার্জেন্সি ক্রিটিক্যাল কন্ডিশন, সেখানে আপনাকে অ্যালোপ্যাথিতে যেতেই হবে, কিছু করার নেই। কিন্তু যেগুলো ক্রনিক ক্রিটিক্যাল রোগ, সেগুলো কিন্তু আয়ুর্বেদ কিন্তু তার জন্য 1 নম্বর। একদম তাই। আপনি যদি নির্বাচন করেন আয়ুর্বেদকে, তাহলে আপনার নির্বাচন একেবারে সঠিক এবং আপনি কিন্তু জয়ী হবেনই হবেন। বহু মানুষ প্রত্যেকদিন কিন্তু পৌঁছে যাচ্ছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং তারা ভীষণ ভালো আছে। চলুন সেরকম কিছু মানুষের কথা শুনি, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। আমার নাম তাপস বসাক। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বহরমপুরেই, মধুপুর। কি সমস্যা আপনার? আমার সমস্যা ছিল, আমার পাটা ফুলে যাচ্ছিল, কোমর থেকে নিচ পর্যন্ত গোড়াটাই ফুলে যাচ্ছিল, নাভির উপরিভাগটাও ফুলে যাচ্ছিল। তারপরে আমি একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে দেখাই, উনি সুগার এবং অ্যালবুমিন পান, এবং একজন কিডনি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার আর কি আমাকে আর কি সাজেশন দেন যে আমি কিডনি ডাক্তারকে দেখাই। এবং কিডনি ডাক্তারের দেখে উনি আমাকে প্রায় 10-12 হাজার টাকার শুধু টেস্টই করিয়ে গেছেন, আর শুধু জল বের করার ওষুধ দিয়ে গেছেন। ঠিক আছে, ওই ওষুধটা খেলে 2-3 দিনের মধ্যে আমার পাটা আবার নর্মাল হয়ে যাচ্ছিল, কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করার সঙ্গে সঙ্গে আবার আগের অবস্থায় ফিরে চলে আসছে। ঠিক আছে, আর ক্রিয়েটিনিন লেভেলটা হচ্ছে আমার প্রথমে নর্মালই ছিল 1.0, সেটা বাড়তে বাড়তে প্রায় 2-এ পৌঁছে গেছিল। হ্যাঁ, মানে উনি কিডনিটাকে ভালো করার জন্য বা সুস্থ করার জন্য কোনো রকম ট্রিটমেন্ট উনি করেননি। হ্যাঁ, এখানে আপনি কতদিন চিকিৎসা এখানে করছেন? আমি 14 দিন, গত 6 তারিখে প্রথম আর কি ট্রিটমেন্ট করেন ডক্টর প্রমোদ শর্মার আন্ডারে। হ্যাঁ, তারপরে 14 দিনের উনি ওষুধ দিয়েছিলেন, ওষুধ খেয়ে আমি মোটামুটি আপাতত কিওরের দিকেই গেছি, অনেকটাই ভালো, আমার পাটা সবই প্রায় নর্মাল হয়ে গেছে। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি কতদিন চিকিৎসা করাচ্ছেন? প্রায় 15 দিন হলো। এখন আপনি কেমন আছেন? এখন মোটামুটি ভালোই আছে। আপনার নাম? আমার নাম সবিতা ভৌমিক। কি সমস্যা আপনার? আমার ইউট্রাসে টিউমার হয়েছিল এবং ইউট্রাসটা বেড়ে গেছিল এবং ওইটা ক্যান্সারের মোটিভ ছিল, ওটা পজিটিভ ছিল, বর্তমানে এখন নেগেটিভ হয়েছে। এখানে আপনি কতদিন চিকিৎসা করছেন? জানুয়ারি মাস থেকে করছি। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আপনি এখন চিকিৎসা করে কেমন আছেন? এখন আমি প্রত্যেক সুস্থ আছি, ভালো আছি, সুস্থ আছি, ভালো আছি, এবং এটার জন্য যে আশা করবো সবাই যেন এখানে আসতে পারে এবং তাদের যেন বিশ্বাস অর্জন করতে পারে। আপনার নাম? গোবিন্দচন্দ্র সরকার। বাড়ি কোথায় আপনার? বাড়ি কুঞ্জঘাটা। কি সমস্যা আপনার? আমার হাঁটুর সমস্যার জন্য আমি হাঁটতে পারতাম না, ব্যথা হতো সবসময়ের জন্য, কনকনি ব্যথা থাকতো, হাঁটু ফুলে যেত, সাইকেল চালাতে পারতাম না, সিঁড়ি উঠতে পারতাম না, চলাফেরা করতে খুব প্রবলেম হতো।
এইসব প্রশ্নগুলো আমার খুব হতো। কতদিন ধরে এই সমস্যায় ভুগছেন এই আপনি? 1 বছর, বেশি 1.5 বছর। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন দেখাচ্ছেন? আমার এই 2 মাস হলো আজকে নিয়ে। কেমন আছেন আপনি এখানে চিকিৎসা করে? অনেকটা আরাম আছে, অনেকটা আরাম আছে। এখন আমি এমনটা বুঝতে পারছি যে কোথাও গেলে পরে একটু শান্তিপূর্ণভাবে যেতে পারবো। আগে যেরকম বাড়ি থেকে বেরোতে পারতাম না, এখন পারবো। সঙ্গে লোক চাই। আপনার নাম, বাড়ি কোথায়, কি সমস্যা আপনার? আমার অর্থোআর্থারাইটিস, লাম্বার স্পন্ডিলাইটিস, স্কিন ডিজিজ, তার সঙ্গে হচ্ছে ক্রনিক আমাশা। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কতদিন আপনি চিকিৎসা করছেন? আমি গত ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চিকিৎসা করাচ্ছি। আমি 70% এখন ভালো আছি। স্যার আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায় কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য। আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। ভুগছিলাম। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। বন্ধ করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব, অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্টার রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের পছন্দের অনুষ্ঠান নিয়ে আমরা একেবারে হাজির হয়ে গিয়েছি। জানি আপনি প্রচন্ড ব্যস্ত, সকাল থেকে রাত পর্যন্ত আপনার শিডিউল একেবারে রেডি। এ করতে হবে, ওটা করতে হবে, সেটা করতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে। সব ব্যস্ততার মধ্যে আপনি থাকুন, কারণ জানেন মানুষ যতদিন পর্যন্ত ব্যস্ত থাকে ততদিন সে সুস্থ। তার থেকে আনন্দের, তার থেকে খুশি আর কেউ থাকতেই পারে না। কিন্তু আপনার এই ব্যস্ত জীবনকে কিন্তু একেবারে ঢিলে তারা একটা জীবনে পরিণত করতে পারে যখন অসুস্থতা ধীরে ধীরে আপনাকে গ্রাস করতে পারে। অর্থাৎ আপনার ব্যস্ততা আছে, আপনার কাজ আছে, কিন্তু আপনি করে উঠতে পারছেন না, আপনার করার ইচ্ছেটা তৈরি হচ্ছে না, বা কাজগুলোকে আপনি নষ্ট করছেন, বা কাজগুলোকে আপনি স্টপ করে দিচ্ছেন, বা অন্য কাউকে করে নিতে বলছেন। তো এমনটি কেন হবে? এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার দীর্ঘদিন আপনাকে ভালো রাখার প্রচেষ্টা করে, দীর্ঘ আয়ু আমাদের কিন্তু লাভ করায়। তো আজকেও ঠিক এরকম বিষয়ে আলোচনা করব যে বয়স আমাদের প্রত্যেকের হবে, অসুস্থতা আমাদের প্রত্যেকের আসবে, বিছানায় হয়তো প্রত্যেককে আমাদের একবার পড়তে হবে, কিন্তু সেটা হোক অনেক দেরিতে, অনেক পরে, অনেক আগে আগে কেন আসবে? এনবিপি বা আয়ুর্বেদ কি পারে আমাদের দীর্ঘদিন পর্যন্ত সুস্থ রাখতে? সব বিষয় নিয়ে আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। তাই প্রথমেই স্যারকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে আলোচনা তো চলে এবং আলোচনা অবশ্যই চলবে, কিন্তু পাশাপাশি এই বিষয়টা একটু আলোচনা করবো স্যার। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার বহুদিনের একটি সংস্থা, এতজন চিকিৎসক আপনারা রয়েছেন, পাশাপাশি অন্যান্য অনেক প্যাথিও রয়েছে। তো সবকিছুকে টক্কর দিয়ে এনবিপি কি পাচ্ছে মানুষের মন জয় করতে?
একদমই, কারণ আমরা মাঝে মাঝে বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করি, সেখানে আমরা যখন ডিফারেন্সটা দেখতে পাই, ধরুন একটা সাপোজ আমার কাছে ব্যথার পেশেন্ট এলো, ব্যথার পেশেন্টটা আমরা যখন দেখছি অন্য জায়গায় দীর্ঘদিন ধরে 5 বছর 6 বছর 15 বছরে কোনো আরাম পায়নি, সেখানে এসে দেখছি আয়ুর্বেদে বা এনবিপির হাত ধরে সে কিন্তু আজকে দিব্যি আছে, দিব্যি হাঁটাচলা করছে, কোনো অসুবিধা হচ্ছে না। তখনই বোঝা যায় কি আয়ুর্বেদ কতটা এগিয়েছে। আশা করব ভবিষ্যতে একটা সময় নিশ্চয়ই এরকম আসবে, খুব তাড়াতাড়ি মিনিট, আসবে, এক মিনিট। যখন আয়ুর্বেদ এবং অন্যান্য প্যাথিকে একদম সঙ্গে একদম এক পাল্লা মিনিট। দিতে হবে। হ্যাঁ বলুন। কে আছেন বলুন? নমস্কার। নমস্কার। কোথা থেকে কে বলছেন? আমার এই দুটো হাঁটু, হুম, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস হুম, আর জয়েন্ট স্পেস ডিমিনিশ। হ্যাঁ, থাকেন কোথায়? হ্যাঁ, কোথায় থাকেন? নদিয়া? নদিয়া। হুম, আগেও তো আপনি একবার ফোন করেছিলেন দাদা, এখনো বোধহয় যোগাযোগ করার টাইম হয়ে উঠলো না। তবে আপনার সমস্যাগুলো নিয়ে স্যার নিশ্চয়ই আলোচনা করবেন। হুম, একটু ডাক্তারবাবুর সঙ্গে কথা বলুন। হুম, হ্যাঁ, নদিয়ার কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, বলুন নদিয়ার কোথা থেকে বলছেন? নদিয়ার কোথা থেকে বলছেন? নদিয়া থেকে। নদিয়ার কোথায়? নদিয়াতে তো একটুখানি জায়গা নয়। নদিয়া চাকদা। চাকদা থেকে বলুন, কি সমস্যা? তাড়াতাড়ি বলুন দাদা, সময় নষ্ট হচ্ছে, তাড়াতাড়ি সমস্যাটা বলুন, স্যার শুনছেন তো? আমার দুটো হাঁটু অস্টিওপোরোসিস। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে? ব্যথা যন্ত্রণা হয়? ব্যথা যন্ত্রণা হয়? আর জয়েন্ট স্পেস ডিমিনিশ। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে সমস্যাটা একটা বয়সকালের পরে এই সমস্যাটা আসে কি হাঁটু ব্যথা, আমরা আজকে আলোচনা করব ভেবেছিলাম কি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে একদম। অবশ্যই আলোচনায় আসবো। রিউমাটয়েড আর্থ্রাইটিসের সাথে একটা বিগ জয়েন্ট পেনের একটা আলাদা ডিফারেন্স রয়েছে। এই যে হাঁটু ব্যথা মানে কি আমাদের অস্টিও আর্থ্রাইটিস নি জয়েন্ট বলছে। কি হয় এটা, আমাদের যে জয়েন্ট স্পেসটা আছে ছোট হয়ে আছে, ওপরে ফিমার বোন, নিচে টিবিয়া ফিবিউলা রয়েছে এবং মাঝখানে সিসামাইড বোন যেটা প্যাটেলা বলা হয়, যেটা আমরা মালাই চাকি বলি বাংলায়, এবং তার মধ্যে একটা সাইনুভিয়াল ফ্লুইড থাকে। সেই সাইনুভিয়াল ফ্লুইডটা দীর্ঘদিন পরে, মানে ছোটবেলা থেকে যখন বড় হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, হাঁটা চলা হচ্ছে, কেউ খেলাধুলোর মধ্যে রয়েছেন, কারোর ওজনটা একটু ভারী, সেই জায়গায় চাপ পড়ছে, আস্তে আস্তে সাইনুভিয়াল ফ্লুইডটা অনেকের ক্ষেত্রেই ডিস্ট্রয় হওয়া চালু হয়। এবং ডিস্ট্রয় যখন হচ্ছে তখন কি হয়, ওপরের বোনটা এবং নিচের দুটো বোন কাছাকাছি আসে এবং তাদের মধ্যে ঘর্ষণ লাগে যখন সেই হাঁটুটা আমরা হাঁটাচলা করছি বা দৌড়াচ্ছি সেই সময়। এই যে ঘর্ষণটা লাগা চালু হচ্ছে তখনই কিন্তু এই ক্ষয়টা বা এই অস্টিও আর্থ্রাইটিসটা তৈরি হচ্ছে। এবং এই অস্টিও আর্থ্রাইটিসের সাথে ওনার যেটা বললো অস্টিওপোরোসিস রয়েছে। অস্টিওপোরোসিস কথার মানে কি, আমাদের বোন মিনারেল ডেনসিটি বলে এক ধরনের রিপোর্ট হয়। আমাদের হাড়ের একটা ক্ষমতা থাকে, আমরা যেরকম আমাদের এই বাইরে থেকে শরীরটা দেখছি, শরীরটা যেমন ভালো রাখতে গেলে ভালো খাবার খেতে হয়, সেরকম হাড়ের কিছু পুষ্টি রয়েছে, সেটা ক্যালসিয়াম হতে পারে, ভিটামিন হতে পারে, মিনারেল হতে পারে, বিভিন্ন ধরনের জিনিস। সেই জিনিসগুলো যখন প্রপারলি হাড়ে অবধি পৌঁছাচ্ছে না, তখন হাড়ের পুষ্টিটা সেরকম হচ্ছে না, তখন হাড় দুর্বল হয়ে যাচ্ছে। সেইখান থেকেই কি হয়, আমাদের বোন মিনারেল ডেনসিটিটা টেস্ট করে দেখা যায় কি আমাদের প্রথম স্টেপ হচ্ছে অস্টিওপিনিয়া, তারপরে হচ্ছে অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিস মানে কি হচ্ছে, হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, হাড়গুলো দুর্বল হয়ে যায়, অল্প আঘাত লাগলেই হাড় ভেঙে যেতে পারে। আমরা বাড়িতে বিভিন্ন, যারা আজকে প্রোগ্রামটা দেখছেন তারা জানবেন, তাদের নিশ্চয়ই বাড়িতে কোনো বয়স্ক ভদ্রলোক বা দাদু ঠাকুমা থাকতেন, এরকম শুনেই থাকবেন কি বাথরুমে গেছেন, পড়ে গিয়ে কোমরের হাড়টা ভেঙে গেছে, যেটা নেক ফিমার ফ্র্যাকচার বলা হয়, বয়সকালে খুব কমন। তাদের ক্ষেত্রে এই অস্টিওপোরোসিসের সমস্যাটা থাকে। যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন বা যিনি আমাদেরকে ফোন করেছিলেন আজকে, বা যারা এই আলোচনাটা শুনছেন আজকে, তাদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো, এই যে অস্টিওপোরোসিস বা এই যে হাঁটু ব্যথা বা বিভিন্ন জায়গায় কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, হাতে ব্যথা, অনেকে হাত তুলতে পারেন না, তাদের কিন্তু আয়ুর্বেদ দ্য বেস্ট। কারণ আয়ুর্বেদে ব্যথা যন্ত্রণার এত সুন্দর ট্রিটমেন্ট রয়েছে, যেটা একজন মানুষ এই আয়ুর্বেদ করে সুস্থ হয়েছেন তিনি ছাড়া আর কেউ ভালো বুঝতে পারবেন না। আমি যতই বোঝানোর চেষ্টা করি আপনারা বুঝতে পারবেন না যতক্ষণ না আপনারা উপকার পাচ্ছেন। যারা এই ধরনের ব্যথা যন্ত্রণা নিয়ে ভুগছেন অবশ্যই এনবিপির সাথে যোগাযোগ করবেন, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
একদম খুব ভালো একটা কথা কিন্তু স্যার বললেন যে যতই আমরা বলি না কেন আপনি বুঝে উঠতে পারবেন না যতক্ষণ আপনি নিজে বা আপনার চেনা পরিচিত আপনার কাছের কোনো মানুষ রেজাল্ট পেয়ে আপনি নিজে চোখে চাক্ষুষ না করছেন যে আয়ুর্বেদ আপনার জন্য কি করতে পারে। আর আমাদের কাছে কিন্তু আয়ুর্বেদের একটাই নাম, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এতদিন ধরে অনেক কিছু তো করলেন, তো চলুন না সব থেকে পুরনো সেই কাজটাই করবেন, আয়ুর্বেদে আসুন, আয়ুর্বেদ ট্রিটমেন্ট করুন এবং দীর্ঘদিন পর্যন্ত সুস্থ থাকুন। স্যার বললেন যে অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, একটা প্রথম পার্থক্য এটা, একটা বিগ জয়েন্টে ব্যথা হয়, একটা স্মল জয়েন্টে ব্যথা হয়। আজকে স্মল জয়েন্টের ব্যথা নিয়ে আলোচনা করব। স্মল জয়েন্টের ব্যথা কিন্তু কষ্টটা কিন্তু অনেক বিগ, অনেক বড়, তো সেটা নিয়ে আলোচনায় ফিরছি। তবে তার আগে কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? সুজিত হালদার বলছি। হ্যাঁ, বর্ধমান থেকে। বর্ধমান থেকে। বলুন কি সমস্যা আছে? সমস্যা হচ্ছে আমার হাঁটু ব্যথা নিয়ে। হ্যাঁ, বয়স কত আপনার? বয়স হচ্ছে 42। 42, হাঁটুতে ব্যথা হচ্ছে। ওকে, বলুন। মানে অ্যাকচুয়ালি পড়ে গেছিলাম, আমি খেলাধুলা করতাম, তো পড়ে যাওয়ার পর এখন চোট লাগে, তো ভাঙেনি সেই জায়গাটা, ফুলে গেছিল। তখন ওই এক্সপ্রেসে তখন কিছু ধরা ফরা পড়েনি। তা এত বছর পর আবার একটুখানি আমি ব্যথা পেয়েছি, ব্যথাটা দেখছি ক্রমশ বেড়েই চলেছে। তো এখন কোনো এক্সরে করিয়েছিলেন নিশ্চয়? না 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 না। তো একটা এক্সরে করান, বুঝলেন? কারণ এই যে আমরা বলি, আমি আলোচনায় বলি বা অন্য ডাক্তাররা বলেন, পুরনো চোট আঘাত থেকে কিন্তু একটা অস্টিওআর্থ্রাইটিসের প্রবণতা আসে বা হতে পারে। কি বললেন, বুঝতে পারলেন? তো একটা এক্সরে করান, আর আমি টিভিতে বলছি, আপনি শুনতে থাকুন, বুঝতে পারবেন। এই যে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিসে কয়েকটা কারণ বলি, যেমন আমরা বলি ভারী ওজন হলে হতে পারে, একটা আমরা কি বলি চোট আঘাত, কেউ সাইকেল থেকে পড়ে গেছে বা খেলতে গিয়ে পড়ে গেছে, হাঁটুতে আঘাত লেগেছে, সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে কিন্তু অস্টিওআর্থ্রাইটিসের দিকে টার্ন নিতেই পারে। তো আপনি এখন একটা রিসেন্ট একটা এক্সরে করান নি জয়েন্টের, যে হাঁটুতে ব্যথা হচ্ছে বা দুটো হাঁটুতে যদি হয়ে থাকে দুটোতেরই এক্সরে করান, আর এক্সরে করিয়ে একবার আমাদের সাথে যোগাযোগ করুন। কারণ এই যে আর্লি স্টেজটা, আমি প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই বলি, আর্লি স্টেজে ট্রিটমেন্ট করলে কিন্তু আপনি তাড়াতাড়ি সেরে উঠবেন। আপনার রোগটা যখন জটিল হচ্ছে, তখন যখন আপনি আমাদের কাছে আসছেন, তখন কিন্তু ট্রিটমেন্টটা কষ্টসাধ্য হয়ে যায়। কেন কি আপনার তার সাথে আরো রোগ কয়েকটা জুড়ে যাচ্ছে। আপনি আজকে 2 বছর যদি হাঁটু ব্যথায় ভোগেন, সেই কন্ডিশনটা যেরকম হবে, আর একজন 20 বছর পরে আমার কাছে আসছে, যখন ডাক্তাররা বলে দিয়েছে কি নি রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো রাস্তা নেই, তখন কিন্তু ট্রিটমেন্টটা করতে কষ্ট হয়, তখন কিন্তু পেশেন্টকে সুস্থ করতে একটু সময় লাগে। কিন্তু যারা আর্লি স্টেজে রয়েছেন, ধরুন আপনার কথাই বলছি, এখন পুরনো ব্যথাটা নতুন করে চালু হচ্ছে, একদম আর্লি দেখবেন, আপনি এক্সরে করাবেন, আমি বলে দিচ্ছি আজই, আর্লি অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ থাকবে। তো সেই জিনিসটাকে ট্রিটমেন্ট করে কিন্তু তাড়াতাড়ি সুস্থ করা সম্ভব। তো আপনাকে আমি বলবো একটা এক্সরে করে, যেটা নিয়ারেস্ট চেম্বার আছে আপনার, যে কোনো একটা চেম্বারে এসে যোগাযোগ করুন। হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, যখন সময় হবে এক্সরেটা করান, করিয়ে 1 মাস হলো 2 মাস হলো একটা সময় করে আমাদের সাথে যোগাযোগ করুন। অবশ্যই দেখবেন ভালো থাকবেন এবং ভবিষ্যতে এই ধরনের সমস্যা থেকে মানে আর কষ্ট পেতে হবে না। একদম। তো চলুন আপনাদের জন্য অস্থির কিছু সমস্যা নিয়ে আলোচনা করব। রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ আমবাত। রিউমাটয়েড আর্থ্রাইটিস নামটা তো বুঝলাম স্যার, কিন্তু আমবাত মানে আমরা তো আম খেতে ভালোবাসি, আমের সিজনও সামনে আসছে, তাহলে কি আম খাওয়া বন্ধ করে দেবো? আমের সাথে এই আমের একটা সম্পর্ক রয়েছে। আমের কথা যখন বললেন, আমারও খুব প্রিয় জিনিস আম, কারণ গ্রীষ্মকাল এলে কিরম আম আম করে মনটা। তো সেই আম যখন আমরা খাবো, আম থেকে কিন্তু আমরা অনেককেই বারণ করি, যাদের আমাশার সমস্যা তারা আম খাবেন না, কারণ আম খেলে আমাশার সমস্যা বাড়তে পারে। আর এই যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, আম বাতের যে সমস্যাটা, এটা কিন্তু হজম রিলেটেড প্রবলেম একটা। মানে যখন আপনার খাবারটা ঠিকভাবে পাচন হচ্ছে না খাদ্যথলিতে, বা যেটাকে আমরা স্টমাক বলছি, তখন কিন্তু আম তৈরি হচ্ছে। আর আমটা কিন্তু আমাদের এই হজম শক্তিটাকে কমিয়ে দেয়। তো যাদের আম পাত আছে, একদম আম খাওয়া যাবে না। তার পাশাপাশি যেটা আমায় মনে রাখতে হবে, যে আমাদের যে কোনো ভারী খাবার, যেরকম আমাদের রিচ খাবারের মধ্যে আমাদের মাংস হলো, বা আমাদের তেল ঘি মাখন মশলা হলো, বাদাম হলো, বা আপনার হচ্ছে সোয়াবিন জাতীয় জিনিস, যেগুলো হজম করতে কষ্ট হয়, প্রোটিন, হাই প্রোটিন খাবার যেগুলো, সেগুলো কিন্তু এই ধরনের আমবাতের পেশেন্টের ক্ষেত্রে কম খেতে হবে। যতটা পারবেন একদম পাতলা খাবার খাবেন, ব্লান্ট ডায়েট যেটাকে বলা হয়, সেটা নিতে হবে। কারণ এই আমবাতের যেটা আমরা প্যাথোলজিটা আয়ুর্বেদে কি বলছে, মডার্ন সায়েন্স তো বলছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, তারা কারণটাকে অন্যভাবে ব্যাখ্যা করেছে, কিন্তু যেটা রুট থেকে ট্রিটমেন্ট করে এই রোগটাকে সারানো সম্ভব, সেটা কিন্তু আয়ুর্বেদ ছাড়া কেউ পারবে না। সেই আমবাতটা কিভাবে তৈরি হচ্ছে আমি বলছি, এবং তার থেকে কিভাবে আপনারা ভালো হতে পারবেন সেটাও আমি বলবো। ফোনটা আগে নিন। একদম, বলুন কে আছেন? নমস্কার। আমি শিলাকুণ্ড বলছি। কোথা থেকে বলছেন ম্যাডাম? বেহালা চট্টগ্রাম। বেহালা থেকে বলছেন। বয়স কত? সমস্যা কি?
বয়স 45। কি সমস্যা হচ্ছে বলুন? সমস্যা বলতে এখন আমার এই বেশ কিছুদিন ধরে পায়ের যে মানে হাঁটুটা আছে, ওই হাঁটুটার ওখানে মানে ভাঁজ করতে গেলে বা সোজা করতে গেলে মানে একটা খটখট করে আওয়াজ হচ্ছে। আচ্ছা, আর দুদিন ধরে মানে খুব ব্যথা করছে, মানে পাটা সোজা করতে গেলেই খট করে আওয়াজ হচ্ছে, কোনো সময় তো ভাঁজ করতে পারছিও না, এরকম হচ্ছে। আচ্ছা, ফোলা ভাব কিছু রয়েছে? না, ফোলা কিছু নেই। কোথা থেকে বলছেন বললেন? বেহালা। 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 আচ্ছা, এটাও আমি যে রোগটা নিয়ে এতবার 3টে ফোন হলো, আপনি নিশ্চয়ই এই প্রোগ্রামটা শুনছেন, অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট। আপনি শুনুন, আমি বলছি আপনার কি হয়েছে বা সেখান থেকে কিভাবে ভালো হতে পারবেন। আগের দুটো ফোনও আমরা পেলাম, 3টে ফোনের মধ্যে 3টেই দেখলাম আমাদের হাঁটু ব্যথার সমস্যা। তো এনার ক্ষেত্রেও কি হয়েছে, আর্লি অস্টিও আর্থারাইটিস চেঞ্জ হচ্ছে, যখন হাঁটুতে আওয়াজ হচ্ছে মানে কি জেলটা আস্তে আস্তে কমতে শুরু করেছে, তাই হাড়গুলো কাছাকাছি আসছে এবং ঘষা লাগছে, যার ফলে এই ব্যথাটা হচ্ছে। আপনারও একটা এক্সরে দরকার রয়েছে এবং এটা আর্লি অস্টিও আর্থারাইটিক একটা চেঞ্জ এবং এটাকে অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট বলা হতে পারে বা হবে। তো আপনাকে আমি একটাই রিকোয়েস্ট করব, এখন আর বেশি এক্সপেরিমেন্ট করবেন না। এখন হয়তো আপনি একটা দুটো ওষুধ দোকানে গিয়ে বা বাজারে গিয়ে খেলেন, দেখবেন আপনি আরাম পেয়ে যাবেন, দেখবেন আপনি 5 মাস 6 মাস ভালো থাকবেন, এই করে আপনি 4-5 বছর কাটিয়ে দেবেন। কিন্তু তারপরে যে ব্যথাটা শুরু হবে আপনার, সেখানে দেখবেন আর ওই বাইরে থেকে ওষুধ খেয়ে বা অন্য কোনো ট্রিটমেন্ট করে আর কাজ হচ্ছে না। তো আপনাকে আমি এখনই বলবো, যেহেতু এখন আপনার 40-45 বছর বয়স বললেন এবং কি বললেন, জাস্ট শুরু হয়েছে, আওয়াজ হচ্ছে খটখট করে, পাটা ভাঁজ করতে একটু ব্যথা হচ্ছে বা হাঁটাচলা করতে একটু অসুবিধা হচ্ছে, এখন থেকে ট্রিটমেন্টটা চালু করুন। একটা এক্সরে রিপোর্ট করুন, হাঁটুতে 2টো হাঁটুরই করাবেন। এখন এক্সরে রিপোর্ট করিয়ে বেহালা থেকে আমাদের চেম্বার, যেটা ল্যান্সডাউনটা আপনার কাছে হবে বা আমতলা কাছে হতে পারে, যে কোনো একটা চেম্বারে এসে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। অবশ্যই দেখবেন এই যে সমস্যাটা হচ্ছে এটা কমে যাবে এবং তার পাশাপাশি ভবিষ্যতে যাতে না এখান থেকে বড় কোনো সমস্যা আসতে পারে আপনার শরীরে, তার ব্যবস্থাও আমরা করে দেবো। একদম। তো সমস্যার দরজাটা তো খুলতে হবে, দরজার চাবিটা কিন্তু রয়েছে একেবারে স্ক্রিনে, অর্থাৎ 9830235527 বা 37, এই দুটি নাম্বার মোবাইলে সেভ করুন, এখনই ফোন করুন আর কথা বলুন এবং আপনার নিয়ারেস্ট চেম্বারে কিন্তু যোগাযোগ করুন। আলোচনা করছি রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে, আবার শুনবো স্যার। হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস যেটা কি হচ্ছে, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা আমাদের হজম হচ্ছে না ঠিকভাবে। হজম কেন হচ্ছে না? আয়ুর্বেদ বলে অগ্নি বল বলে একটা কথা। অগ্নি বল মানে কি, আমাদের যে স্টমাকটা রয়েছে, জঠরাগ্নি এবং বা পাচকাগ্নি, এই দুটো অগ্নি থাকে। এই দুটো অগ্নি কি করে, আমরা যেরকম খাবারটাকে বাইরে সেদ্ধ করছি বা বাইরে রান্না করছি, তার জন্য আগুন লাগছে, সেরকমই পেটের মধ্যে একটা আগুন রয়েছে যেটাকে জঠরাগ্নি বা পাচকাগ্নি বলে। যে খাবারটা আমরা খাচ্ছি সেটাকে আবার হজম করায়। হজম করায় মানে কি, তার মধ্যে থেকে ভালো জিনিসটা শরীর নেয়, খারাপ জিনিসটা ইউরিন বা স্টুলের সাথে বের করে দেয়। তো সেই যে অগ্নি বলটা যখন কমে যাবে, মানে মডার্ন সায়েন্স মতে যেটা গ্যাস্ট্রিক জুস, যেটা আমাদের খাবার হজম করতে সাহায্য করে, সেটা যখন কমে যাবে তখন কিন্তু এই আমটা তৈরি হবে এবং এই আমটা আমাদের বিভিন্ন ছোট ছোট জয়েন্টে, আঙুলের জয়েন্ট, কবজির জয়েন্ট, ঘাড়ের জয়েন্ট, এইগুলোকে প্রথমে এফেক্টেড করবে, বায়ু দ্বারা আবৃত্ত হবে এবং এই আমবাত রোগটা তৈরি করবে। এবং এর ট্রিটমেন্ট কিভাবে হবে সেটা আমি বলছি। অবশ্যই আলোচনায় ফিরবো, তবে কি আছেন বলবেন। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? বাদুরিয়া থেকে বলছি। বাদুরিয়া থেকে। কার সমস্যাটা কার? সৌরভ দত্ত। সমস্যাটা কার সৌরভ বাবু? আমার সমস্যা। বয়স কত আপনার? 33+। 33+। বলে ফেলুন কি সমস্যা হচ্ছে। দুপুর কিংবা রাতে যখনই খাওয়া দাওয়া করি, হয়তো একটু বেশি খাওয়া দাওয়া হয়ে যায়, মানে বেশি মানে একদম পেট ভরে খাওয়া দাওয়া করি, আর খাওয়া দাওয়া করার পর কি হয়, পেটে একটু মানে ব্যথা ব্যথা অনুভব করি, পেটে লাগে তখনই যখন চলাফেরা করি তখন। পেটের কোন জায়গাটায় লাগে, উপর দিকে না নিচের দিকে? ওপর নিচে সব, মানে পুরো জায়গাটাতে লাগে। আচ্ছা, ওয়েটটা কি হাইট অনুসারে ঠিক আছে না ভারী ওজন? ওয়েটটা হচ্ছে 4 ইঞ্চি আমার হাইট, আর ওয়েট প্রায় 50 কিলোর মতো। আচ্ছা, পেটে কখনো হেলদি না। আচ্ছা, পেটের কোনো ছবি করিয়েছেন, ইউএসজি কখনো করিয়েছেন? ছবি করিয়েছিলাম, ওরা বললো যে আপনার পেটে গলব্লেডারে ময়লা জমেছে। হ্যাঁ, তো জিবি স্লাট যেটা রয়েছে ওটা ট্রিটমেন্ট তো করতে হবে, নইলে ওখান থেকে স্টোন তৈরি হবে ভবিষ্যতে, গলব্লাডার স্টোন, যেটা কিনা আপনার এখন থেকে চালু হয়েছে। সমস্যাটা কি, একটু বেশি খেয়ে নিলে পেটের মধ্যে ভারী ভাব বা ব্যথা হচ্ছে। কি বললাম বুঝলেন? আচ্ছা, আপনি একটু টিভিতে শুনুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমাদের যে ইউএসজি রিপোর্টটা আমরা করাই মাঝে মাঝে,
এনার ক্ষেত্রে যেটা হয়েছে কি গলব্লাডারের মধ্যে স্লাজ মানে ময়লা জমছে, ওই ময়লাটা কিন্তু জমতে জমতে কিন্তু পাথরের আকার ধারণ করবে। যেরকম আমি একটা কাদা ফেলে রাখলে শক্ত হয়ে যায়, সেই রকমই ওই গলব্লাডার স্টোনটা ওই কাদার মাপের আছে, এখন থলথল করছে, কিছুদিন পর শুকিয়ে স্টোন আকার ধারণ করবে। তো আপনাকে আমি এখন থেকে বলবো ওই স্লাজের ট্রিটমেন্ট যদি আপনি এখন থেকে না চালু করেন, ওটা কিন্তু 6 মাস 1 বছর পরে গিয়ে স্টোনে পরিবর্তিত হয়ে যাবে। তখন পেটে আরও বেশি ব্যথা করবে, গ্যাস অম্বল হবে, বমি হতে পারে এবং অপারেশনের দিকেও যেতে হতে পারে। তো আপনাকে আমি এখন একটাই কথা বলবো যে এই যে গলব্লাডার স্লাজ রয়েছে এই ট্রিটমেন্টটা ইমিডিয়েট স্টার্ট করুন। এবং আয়ুর্বেদে এই ধরনের ট্রিটমেন্ট কিন্তু খুব ভালো রয়েছে। আমরা দেখেছি গলব্লাডার পলিপ হোক, গলব্লাডার স্লাজেস হোক, এই ধরনের ট্রিটমেন্ট করে আমরা বহু পেশেন্টকে সুস্থ করেছি এবং তাদেরকে আমরা কি থেকে রক্ষা করেছি, তা ভবিষ্যতে যাতে না স্টোনটা হয় গলব্লাডার। কারণ গলব্লাডার স্টোন হলে আমরা দেখেছি প্রথমেই পেশেন্ট চলে যায় অন্য প্যাথিতে এবং সেখানে গিয়ে গলব্লাডারটাকে বাদ দিয়ে দেওয়া হয়। তো সেই গলব্লাডারটা বাদ দিলে গলব্লাডারেরও তো আমাদের শরীরে একটা কাজ রয়েছে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত কোনো অর্গানকে আমাদের শরীরে বাদ দিতে না হয়, তাহলে কি হয় আমাদের শরীরটা একদম সুস্থ থাকে, পারফেক্ট থাকে। যদি বাদ দেওয়ার প্রয়োজন থাকে মানে ওটা ছাড়া আর কোনো রাস্তা নেই, বাদ আপনাকে দিতেই হবে। কিন্তু আপনার যে অবস্থায় এখনো পর্যন্ত রয়েছেন আপনি, সেটা কিন্তু আপনি ট্রিটমেন্টে আয়ুর্বেদিক ট্রিটমেন্টে কিন্তু সুস্থ হতে পারেন। আপনার নিয়ারেস্ট যে কোনো একটা চেম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে, একটু নোট করে রাখবেন, একটু যোগাযোগ করে নেবেন, অবশ্যই দেখবেন আপনার এই সমস্যাটা চলে যাবে এবং যে একটু বলছেন ভারী খাবার পর পেটে ব্যথা হয়, সেটাও চলে যাবে। চট করে একবার বন্ধুদের জন্য বলেই রাখি যে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। কেন এত দিক থেকে আপনারা অনুষ্ঠান দেখছেন, আপনারা ভাবছেন কলকাতা বা হাওড়াতেই যেতে হবে, একদম না। আপনার জেলায় আপনার একদম নিয়ারেস্ট স্থানেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। যেমন কাকদ্বীপে আপনাদের জন্য চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, মেচেদায় ডক্টর বি শর্মা আমাদের ডিরেক্টর স্যারকে পাচ্ছেন, রায়গঞ্জে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, মেদিনীপুর অর্থাৎ একদম মেদিনীপুর স্টেশনের কাছেই আমাদের যে চেম্বারটি রয়েছে সেখানে কিন্তু অবশ্যই ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বাঁকুড়ায় ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বোলপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, আরামবাগ চেম্বারে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, বর্ধমান চেম্বারে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া এবং হেরিয়া চেম্বারে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং রামনগর যেটা দীঘার একেবারে সংলগ্ন একটি চেম্বার, সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। ক্যানিংও কিন্তু আমাদের চেম্বার রয়েছে, সেখানে ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন। আগরতলা ত্রিপুরার বন্ধুরা কিন্তু ডক্টর বি শর্মা, ডক্টর এন ভট্টাচার্য, দুজন অভিজ্ঞ ডক্টরকে কিন্তু পাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করে নেবেন। শিলিগুড়িতে আবারও কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বহরমপুর এবং কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন এবং গঙ্গারামপুর চেম্বারে অনেক দিন পর আপনারা কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। স্ক্রিনে দেওয়া নাম্বারে প্লিজ ফোন করবেন যারা যোগাযোগ করতে ইচ্ছুক। পুরুলিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুর এবং আসানসোল দুটি চেম্বারে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে এবং ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়াও চেম্বার কিন্তু আরো বহু জায়গায় রয়েছে। কলকাতায় আপনারা মধ্যমগ্রামে চেম্বার পেয়ে যাচ্ছেন, চেম্বার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে আমাদের হাজরা, যেটা শিশুমঙ্গল হসপিটালের একেবারে পাশে। এছাড়া হাতিবাগানে আপনি চেম্বার পেয়ে যাচ্ছেন, চেম্বার পাচ্ছেন আমাদের হাওড়ায় শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে 9830235527 বা 37 এই নাম্বার দুটিতে। কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি বলছি কালীঘাট থেকে। কালীঘাট থেকে বলছেন, বলুন কি সমস্যা হচ্ছে, বয়স কত? আমার বয়স 32 বছর বয়স। সমস্যা আছে না, আমার প্রচুর পরিমাণে গ্যাস অম্বলের সমস্যা আছে। মানে এটা মানে কিছুতেই যাচ্ছে না। আর 2 নম্বর হলো মানে আমার হেয়ার ফলিং হচ্ছে প্রচুর আর গ্রে হেয়ার। আচ্ছা বেশ। আচ্ছা আপনার বয়স 32 বললেন? হ্যাঁ। তো কালীঘাট থেকে তো হাজরা একটু আসতে পারেন, এতগুলো সমস্যা নিয়ে ভুগছেন, কাছেই তো আমাদের চেম্বার। আর 32 বছর বয়সে এরকম গ্যাস অম্বল হলে হবে? বয়স বাড়লে তো আরো বেড়ে যাবে সমস্যা। তো কোনো ওষুধ খান নাকি না? হ্যাঁ, গ্যাসের ওষুধ খাই। আয়ুর্বেদিক চিকিৎসা করিয়েছেন এর আগে? না, আয়ুর্বেদিক চিকিৎসা করি। আর চুল পড়ার সমস্যাটা কতদিনের? চুল পড়াটা আগে পড়তো, কিন্তু রিসেন্ট দেখছি 1 সপ্তাহ ধরে মানে প্রচুর পরিমাণে। আচ্ছা, আর চুল পেকে যাচ্ছে? হ্যাঁ। ঠিক আছে, বাড়িতে কারোর চুল পড়ার সমস্যা ছিল? চুল পড়ার সমস্যা নেই, কিন্তু মানে চুল পাকার সমস্যা ছিল। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়।
দেখুন, এই ধরনের যে আমি বলি বারবারই আমাদের একটা সিস্টার কনসার্ন রয়েছে লাইলিগেন্স, যেখানে আমাদের এই চুল পড়ার সমস্যা বা আমাদের পেকে যাচ্ছে চুল তার সমস্যা, ড্যান্ড্রফের সমস্যা, স্ক্যাল্প সোরিয়াসিস বলে এক ধরনের সমস্যা রয়েছে তার সমস্যা, বা মুখের মধ্যে আপনার ব্রণ হচ্ছে পিম্পলসের সমস্যা, বা আমাদের যে মেঝেতে কালো কালো দাগ হয়ে যায় তার সমস্যা, বা অনেকের ক্ষেত্রে ব্রণর পর একনির পরে একটা কালো স্পট রয়েছে যাদের ক্ষেত্রে ব্রণর পরিমাণটা অনেকটা বেশি সেই সমস্যা, বা অ্যান্টি এজিং বা রিঙ্কেলসের সমস্যা, এই ধরনের যে প্রবলেমগুলো তার জন্য কিন্তু আমাদের এনবিপিরই একটা সিস্টার কনসার্ন বা ব্রাঞ্চ রয়েছে যেটাকে আমরা লাইলিগেন্সের আন্ডারে এই ট্রিটমেন্টগুলো করি। কারণ আমরা দেখুন, আমরা যে সমস্ত পেশেন্টগুলো দেখি অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস থেকে শুরু করে ক্যান্সারের পেশেন্ট হলো, হাঁটু ব্যথা, রিউমাটয়েড আর্থারাইটিস, বা স্কিনের যে কোনো পেশেন্ট, সোরিয়াসিস হলো, ভিটিলিগো হলো, এক্সিমা হলো, মাসকুলার ডিস্ট্রফি বা মোটর নিউরন ডিজিজের মতো সমস্যা হলো, এই যে সমস্যা, বা নার্ভের সমস্যা, সুগারের প্রবলেম, সিকেডি, ক্রনিক কিডনি ডিজিজের সমস্যা, বা কিডনি স্টোন হলো, গল ব্লাডার, ফোন করেছিলেন গল ব্লাডার স্লাজ বা গল ব্লাডার পলিপের যে ট্রিটমেন্ট, সেই ধরনের যে সমস্যাগুলোর ট্রিটমেন্ট আমরা করি। এছাড়াও আমি দেখেছি একটা পার্সেন্টেজ অফ পেশেন্ট রয়েছে যাদের স্কিন রিলেটেড যে মেনলি ফেস, মুখের অনেক ধরনের সমস্যা তাদের ক্ষেত্রে পাওয়া যায়, যে অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কারোর ক্ষেত্রে ব্রণ হচ্ছে, কারোর ক্ষেত্রে স্কিনটা মনে হচ্ছে যে শুকিয়ে যাচ্ছে বা চামড়া গুটিয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তো এই যে আপনি কালীঘাট থেকে ফোন করেছিলেন বা গ্যাস অম্বলের যে সমস্যাটা আপনি বললেন, একবার এসে আমাদের হাজরা ল্যান্সডাউনেই আমাদের চেম্বার রয়েছে, আমাদের এনবিপির ব্রাঞ্চ যেটা, তো সেখানে এসে একবার যোগাযোগ করুন, ট্রিটমেন্ট করুন। কিছুদিন ট্রিটমেন্ট করলেই দেখবেন আপনার যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে এবং আপনি ভালো থাকবেন। একদম। পরের বন্ধুর সঙ্গে কথা বলবো, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি প্রবন্ধী বলছি হাওড়া থেকে। হাওড়া থেকে। কি সমস্যা, বয়স কত? বয়স 35 হয়েছে। 35। কি সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে ডাক্তারবাবু, আমার চুলগুলো সব পেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আর অন্য কোনো সমস্যা? না, তেমন কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমি আলোচনা করছিলাম, শুনলেন মনে হয় এই সমস্যা নিয়ে, তো আরো একটু বলে দিচ্ছি, আপনি শুনুন এটা। দেখুন, আয়ুর্বেদে আমি একবার মাঝে মাঝেই প্রোগ্রামে বলি কি আয়ুর্বেদে হেন কোনো সমস্যা নেই যেটা সম্বন্ধে আয়ুর্বেদিক বইয়ে লেখা নেই, বা হেন কোনো সমস্যা নেই যে আয়ুর্বেদে তার বিবরণ নেই বা তার ট্রিটমেন্ট নেই। এই যে আমরা বলছি যে চুল পড়ে যাচ্ছে বা চুল পেকে যাচ্ছে, এটা আয়ুর্বেদিক একটু টার্মই রয়েছে, খালিত্য এবং পালিত্য। খালিত্য মানে হেয়ার লস এবং পালিত্য মানে গ্রেইং অফ হেয়ার। তো আয়ুর্বেদ যদি 5000 বছর পূর্বে এই সমস্যাগুলো সম্বন্ধে বলে থাকতে পারে বা তার চিকিৎসা যদি বলে থাকতে পারে, তো আপনি বুঝতে পারছেন সেই 5000 বছর পূর্বের চিকিৎসা নিয়ে আপনি কতটা ভালো রেজাল্ট নিতে পারেন। তো আপনারা চেষ্টা করুন কি আয়ুর্বেদের হাত ধরতে। আমি বলছি না আপনার অ্যাকিউট কন্ডিশন, একদম অ্যাকিউট এমআই হয়েছে বা স্ট্রোক হয়েছে, বা আপনি তখন আয়ুর্বেদের কাছে আসুন, আপনার তখন মডার্ন মেডিসিনকে দরকার। কিন্তু যাদের ক্ষেত্রে দেখছেন কি ক্রনিক ক্রিটিক্যাল সমস্যাগুলো, জটিল, দীর্ঘদিন ধরে ভুগছেন, সুগার হতে পারে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস, ব্যথা হতে পারে, স্কিনের সমস্যা, আমি বলছি আপনারা আয়ুর্বেদের হাত ধরুন। আর চেষ্টা করুন রোগটা যখন প্রথম ধরা পড়ছে সেই অবস্থাতেই আয়ুর্বেদের কাছে আসার, তাহলে দেখবেন আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করে। কারণ এনবিপিতে আমি দেখেছি বহু পেশেন্ট এনবিপিতে এসেছেন যারা চোখের জল ফেলতে ফেলতে এসেছেন, হাসি মুখে ফিরে গেছেন। তো তারাই আমাদের কাছে আসুন যারা কষ্ট পাচ্ছেন, আমরা বারবার বলি, এবং দেখবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। একদম। আপনাদের ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কিন্তু এতগুলো সংস্থা রয়েছে, এবং যে কোনো জায়গায় আপনি চলে আসতে পারেন। এতজন অভিজ্ঞ চিকিৎসক রয়েছেন, অত্যাধুনিক মেডিসিন রয়েছে, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, আপনার জন্য ডায়েট রয়েছে, আপনার জন্য যোগা রয়েছে। সব রকম পদ্ধতির মধ্যে দিয়ে অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকবেন। পঞ্চকর্মা কিন্তু মিরাকেলি আপনাকে কাজ দিতে পারে। সবকিছুর জন্য একবার ফোন করুন, কথা বলুন, আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেতে বাধ্য। 9830235527 বা 37 এই দুটি নাম্বারে একটু ফোন করতে হবে এবং কিন্তু কথা বলতে হবে। রিমোটেড আর্থ্রাইটিস হোক বা যে কোনো ধরনের অস্থির সমস্যা হোক, সবকিছুর কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। অলরেডি যাদের হাতের আঙুল বাঁকতে শুরু করেছে স্যার, তারা কি একবার যোগাযোগ করবে আমাদের সাথে? অবশ্যই। হাত যাদের বেঁকে যাচ্ছে, কারণ রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা দেখি ডিফর্মিটি হয়ে যায়। ডিফর্মিটি মানে কি আমাদের ডিনার ফ্রক লাইক ডিফর্মিটি, হাতের আঙুলগুলো বেঁকে যাবে, হাতের কবজিটা বেঁকে যাবে, সোয়ান নেক লাইক ডিফর্মিটি, পায়ের আঙুল বেঁকে যাবে, আস্তে আস্তে ডিফর্মিটিগুলো হয়ে যায়। ডিফর্মিটিগুলো যখন স্টার্ট হচ্ছে তখনই আপনারা আসুন। আমি তো বলি সবসময় যখন ধরা পড়ছে তখন আসুন। ডিফর্মিটি যখন হবে অত দেরি কেন করবেন? আপনারা যত দেরি করবেন তত দেখবেন আপনার রোগটা বাড়ছে, আপনার সমস্যা বাড়ছে, আপনাকে কষ্ট পেতে হচ্ছে। আয়ুর্বেদ আপনার জন্য রয়েছে, এনবিপি সবসময় রয়েছে, কারণ এনবিপির এতগুলো ব্রাঞ্চ কিন্তু আপনাদের জন্যই হয়েছে। আমরা কিন্তু একটা জায়গা থেকে চালু করেছিলাম, আজকে আমাদের এতগুলো জায়গায় ব্রাঞ্চ, তার একটাই কারণ
কি কারণ মানুষ ভালো হচ্ছে, মানুষ আমাদের চাইছে, তাই মানুষের জন্য আমরা দৌড়ে যাচ্ছি। আরও অনেক জায়গায় এনবিপির ব্রাঞ্চ হবে আগামী দিনে, কারণ বহু মানুষের রিকোয়েস্ট আমাদের রাখতে হচ্ছে। এবারেই যেমন গঙ্গারামপুরে ডাক্তারবাবু বহুদিন পরে যাচ্ছেন আমাদের সিএমডি ডক্টর শর্মা, কারণ বহু মানুষ রিকোয়েস্ট করে কি ডাক্তারবাবুকে একবার পাবো না, ডাক্তারকে একবার দেখাতে পারবো না। আমাদের লাইন অফ ট্রিটমেন্ট কিন্তু এক, কিন্তু ডাক্তারবাবুর কাছে আসা ইচ্ছে, ডাক্তারবাবুর কাছে এসে ভালো হওয়ার জিনিসটা, এটা কিন্তু মানুষকে বারবার তাকে চায়। তো সেই জন্যই আমি বলছি আমাদের বহু চেম্বার আগামী দিনে আরও নতুন তৈরি হবে। সেটা একটাই কারণ কি মানুষ আমাদের কাছে এসে ভালো হচ্ছেন, সুস্থ হচ্ছেন এবং কি হাসি মুখে থাকতে পারছেন। তারা আমাদেরকে বলছেন ডাক্তারবাবু হয়তো আপনাদের কাছে আরও কিছুদিন আগে এলে আমরা হয়তো আরও ভালো থাকতে পারতাম, সুস্থ থাকতে পারতাম। একদম। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো স্যারকে। নমস্কার।